আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ক্লাসে। তোমরা একটু আমাকে জানাও যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা? আমার ভয়েস কি ক্লিয়ার? একটু যদি বলতে তাহলে আমার জন্য সুবিধা হতো। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? ওকে, হ্যাঁ শোনা যাচ্ছে আমাকে তাহলে। সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম মিস, ভালো আছি। তোমরা কেমন আছো সেটা বলো। তাহলে কি আমরা পড়া শুরু করে দিই? অলরেডি দেরি হয়ে গিয়েছে, আমরা তাহলে আজকে শুরু করব। ঠিক আছে, শুরু করছি। আজকে যারা নতুন তাদের জন্য বলছি, আমার নাম মনিরা আক্তার। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি বাংলার উপরে। আর আমি তোমাদের বাংলা ক্লাস নেব। আজকের টপিকটা মনে হয় সবাই জানো, তাই না? আজকের টপিক সম্পর্কে সবারই একটা ধারণা আছে। আমি আরেকবার মনে করে দিতে চাই যে আজকে হচ্ছে আমাদের বাংলা ফার্স্ট পেপারের দুটো চ্যাপ্টার রিভিশন ক্লাস। ঠিক আছে, একটা হচ্ছে সেই ছেলেটি, আর একটা হচ্ছে বহু জাতিসত্তার দেশ বাংলাদেশ। তো আমরা সেই ছেলেটি সম্পর্কে একটু বলে নেই। আমার মনে হয় তোমাদের মনে আছে, তারপরও আমি একটু মনে করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে মামুনুর রশিদের লেখা। মামুনুর রশিদকে কেউ কি চেনে কিনা জানি না, নাটক করেন। আমি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। আমি থিয়েটার নাটক দেখতে গিয়েছিলাম, তো সেখানে ওনার সাথে আমার দেখা হয়েছিল। মামুনুর রশিদ এখনও বেঁচে আছেন। তোমরা যদি কেউ চাও, মামুনুর রশিদ লিখে সার্চ দিলে ওনার ছবিটা আসবে। আর উনি প্রায় নাটক করেছেন, ইউটিউবে সার্চ দিলে অনেক নাটক দেখবে যে আগের যে নাটকগুলো সেখানে তিনি অভিনয় এবং পরিচালনা দুটিই করেছেন। এবং সেখানে এইটাও মামুনুর রশিদের লেখা একটা নাটকই। তো ওনার সম্পর্কে একটু বলে নিলাম। আর আমি যেহেতু ব্যক্তিগতভাবে দেখেছি, সেই অভিজ্ঞতাটাও শেয়ার করলাম তোমাদের সাথে। তো মামুনুর রশিদ এই নাটকটা যেটা লিখেছেন, সেই ছেলেটি এই এই নাটকের সাথে বা এই ধরনের ঘটনার সাথে তোমরাও কিন্তু পরিচিত। আমার মনে হয় প্রত্যেকটা ক্লাসে এমন একটা বাচ্চা আছে যে কিনা একটু পিছিয়ে পড়া। আমার সাথে তোমরা এগ্রি করো কিনা একটু আমাকে জানাও। প্রত্যেকটা ক্লাসে এমন একটা বাচ্চা আছে যে কিনা একটু আচ্ছা, আমার সাউন্ড ডাবল আসছে, সাউন্ড ক্লিয়ার আসছে কিনা এটা যদি জানাও তাহলে আমার তোমাদের সাথে কমিউনিকেট করতে ভালো লাগবে। আচ্ছা, এখন ওকে, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে প্রত্যেকটা ক্লাসে যারা স্কুল পড়ুয়া থাকো বা ইভেন ইউনিভার্সিটিতেও একটা বাচ্চা থাকবে বা একটা ছেলে বা মেয়ে থাকবে যে কিনা একটু পিছিয়ে পড়ে। এবং প্রত্যেকের জীবনের গল্প আলাদা, প্রত্যেকের জীবনের ধরন আলাদা, সবার ব্যাকগ্রাউন্ডও আলাদা। তো এই যে পিছিয়ে পড়া মানুষ, সে কোনো না কোনো কারণে পিছিয়ে পড়ছে। একটা সেই ছেলেটি গল্পে বা নাটকে মামুনুর রশিদ শারীরিক ব্যাপারটাকে দেখিয়েছে, যে শারীরিকভাবে অক্ষম একটা ছেলে যে কিনা সবার বুলির শিকার হয়, তাই তো? গল্পের মূল কথা তো তাই, যে একটা ছেলে, তার পায়ে সমস্যা, সে হাঁটতে পারে না, সবার সাথে তাল মিলিয়ে চলতে পারে না বলে সে পিছিয়ে পড়েছিল। সে প্রতিদিনই দেরি করে ক্লাসে যায়, যার কারণে ক্লিয়ার বলছে, যার কারণে সবাই তাকে হয়তো বুলি করে, সবাই তাকে নিয়ে মজা নেয়। এরকম প্রত্যেকটা ক্লাসেই হয়। এবং এই বুলি ব্যাপারটা, যে মানুষকে র্যাক দেওয়া, এটা ইউনিভার্সিটি পর্যন্ত আছে, যেটা খুবই খারাপ। একটা মানুষের দুর্বলতা নিয়ে কটাক্ষ করা, এটা আসলে একটা ক্রাইম। ঠিক আছে, মানে সেই ছেলেটি নাটকে মামুনুর রশিদ হয়তো একটু সূক্ষ্মভাবে মানবিকতার পরিচয় দিয়ে তুলে ধরেছেন, কিন্তু লিটারেলি এটা একটা হচ্ছে ক্রাইম। যে বা যারা এই ক্রাইমটা করে তাদের, আমার মনে হয় তাদের শাস্তি তো উচিতই, মানসিক চিকিৎসাও করা উচিত। একটা ক্লাসে আমরা সবাই বন্ধু হব, আমার মনে হয় বন্ধু না হই, এতটুকু মানবিকতা বোধ সম্পন্ন হব যে কিনা একটা মানুষকে সাহায্য করতে না পারলেও তাকে মানে তার কোনো ক্ষতি করব না আমরা। তো সেই ছেলেটি গল্পে আমরা কি করেছি? সাহায্য তো করিই নেই, সে পিছনে পড়েছিল যে ছেলেটা,
তার পায়ের সমস্যা, সে পিছনে পড়েছিল, কিন্তু তাকে আমরা সাহায্য করি নাই। তারপরে আবার কি করেছি, তাকে নিয়ে হয়তো টিচারের কাছে বিচার দিয়েছি, টিচারও হয়তো মানে সেটা বুঝতে পারেনি, টিচাররাও হয়তো বোকাঝোকা করে। আমি এই জায়গায় টিচারদেরকেও আমি দোষারোপ করব। অনেক সময় আমরা যারা বড় আছি তারা অনেক সময় কি করি, কোনো কিছু না দেখেই বিচার না করেই ঠাস করে আমরা শাস্তি দিয়ে ফেলি, ঠাস করে হয়তো ধমক দিয়ে ফেলি, যে জিনিসটা ঠিক না, একদমই উচিত নয়। সেই ছেলেটির গল্পে টিচারটা কিন্তু তার ভুল বুঝতে পেরেছিল, কিন্তু সবাই হয়তো তার ভুল বুঝতে পারে না, তাই না? তোমাদের জীবনে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা কমেন্টে আমাকে জানাও। বলছে আমার সাউন্ড কম শোনা যাচ্ছে, আমার সাউন্ড কি কম শোনা যাচ্ছে? একটু আমাকে জানাও। একজন বলছে ক্লিয়ার, আরেকজন বলছে সাউন্ড কম শোনা যাচ্ছে, আরেকজন বলছে ডাবল শোনা যাচ্ছে। আমি কিন্তু কনফিউজড। ফাতেমা জাহরা বলছে ক্লিয়ার। ওকে, আচ্ছা, এখন যেটা বলছিলাম যে সেই ছেলেটির গল্পে যে ছেলেটার পায়ে সমস্যা ছিল, পায়ের সমস্যার কারণে তার মনে হতো সে যদি উড়ে উড়ে ক্লাসে চলে যেত, কিংবা কেউ যদি তাকে নিয়ে মানে হয়তো মামুনুর রশিদ নাটকের জন্য সে কথাটা লিখেন নাই, হয়তো এরকমই মনে হয়েছে যে সুপারম্যান যদি তাকে উড়িয়ে নিয়ে যেতে পারতো, কারণ সে নিজেকে অক্ষম ভাবছে। আর সবাই যে ওকে জাজ করবে বা সবাই কি ওকে নিয়ে মজা করছে, এই জিনিসটা থেকে সে বেরোতে চাচ্ছে। ঠিক আছে, শারীরিক এই ব্যাপারটা তার মানসিকভাবেও খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এখন শারীরিক সমস্যাটাকেও যেমন আমরা মানে ছোট করে দেখি না, আমার মনে হয় মানসিক ব্যাপারটাকেও ছোট করে দেখা উচিত না। এখনকার বাচ্চাদের অনেক সময় থাকে যেটা হচ্ছে ডিপ্রেশনের সময় থাকে, কোনো কারণে হয়তো ফ্যামিলির কোনো স্ট্রেসের কারণে চুপচাপ হয়ে যায়। আমরা যারা বন্ধু আছি কিংবা যারা টিচার আছি তারা হয়তো দেখেও দেখি না বা জিজ্ঞেসও করি না, ভালো আছো, তোমার কি কোনো সমস্যা, তোমার কি কোনো হেল্প লাগবে? একটা মানুষকে যদি সাহায্য করতে না চাই, আমরা যদি সাহায্যও করতে না চাই, কিন্তু সেই মানুষটার সেই কথাটা, দুঃখের কথাটা বা কষ্টের কথাটা যদি আমরা শুনি না, তার জীবনের দুঃখ কষ্টটা অনেক হালকা হয়ে যায়। এই যে বলতে শেয়ার করতে পারাটাও কিন্তু অনেক বড় ব্যাপার, এই বোঝাটা কমানোটাও অনেক বড় ব্যাপার। অনেক সময় এই বোঝাটা কমানোর কারণে এই যে এখনকার বাচ্চারা অনেক সুইসাইডাল হয়ে যাচ্ছে। এই জিনিসটা হতো না। আমি যদি জানতাম যে আমার বন্ধুটা এত কষ্ট পাচ্ছে, আমি যদি জিজ্ঞেস করতাম যে আমার বন্ধুটা কিরে কেমন আছিস, ভালো আছিস, এই কথাটা যদি জিজ্ঞেস করতাম, তাহলে কিন্তু আমাদের এই যে এখনকার এই সুইসাইডাল টেন্ডেন্সি বা নিজেকে আলাদা করে ফেলা, তারপরে ডিপ্রেশনে পড়ে যাওয়া, তারপরে অনেক বাচ্চাই আছে যেগুলো হচ্ছে মাদকদ্রব্যের প্রতি আসক্ত হয়ে যায়, কারণ ওরা বুঝতে পারে না মনের ভেতরে যে কথাগুলো কিভাবে বলবে, এটা ভুলে থাকার জন্য হয়তো মাদকদ্রব্যের দিকে আসক্তি বেড়ে যায়। তো এই মামুনুর রশিদের এই নাটকটা আসলে শুধু একটা রূপক নাটক না, শুধু দেখিয়েছে যে শরীরের অক্ষমতা তা না, মনের অক্ষমতাটাকেও আমাদের মানে বিষয়টা আমাদের খেয়াল করা উচিত। শুধু শরীরেই যে অক্ষমতা থাকে তা না, মনেও কিন্তু অক্ষমতা থাকে। যাই হোক, আমরা আশা করি তোমাদের মেইন ক্লাসে নাটকটা তোমরা পুরোপুরি পড়েছো। আর ক্লাসে তোমাদের নাটকটা রিহার্সাল করিয়েছে কিনা আমি জানি না, তবে খুব ভালো হয় ক্লাসে কয়েকজন মিলে নাটকটা মঞ্চস্থ করলে। তোমরা দেখা যাবে সেটাতে আনন্দও পাবে এবং সেটা তোমাদের মনেও থাকবে। যেহেতু তোমাদের এটা রিভিশন ক্লাস, আমি মঞ্চস্থ থেকে দিয়ে যাব না, তাছাড়া অনলাইনে মঞ্চস্থ করা সম্ভব না। আমি তোমাদের বেসিক ফর্মটা বললাম, এখন দেখো। আচ্ছা, বেসিক ফর্মের এখানে আরো কিছু ছিল, সেগুলো আমি পয়েন্ট আকারে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কি সবাই বোর্ডটা? সাউন্ড ক্লিয়ার? বোর্ড কি ম্যাম কথা আটকে আটকে আসে? এখনো কি কথা আটকে আটকে আসছে সাবরিনা? কথা আটকে আটকে আসে, তার মানে নেটওয়ার্কের সমস্যা। ফুল দেখা যাচ্ছে না।
তোমাদের নিয়ে আমি খুবই বিপদে পড়েছি। আমি গত ক্লাসে ফন্ট ছোট করে এনেছি, অনেকেই কমপ্লেন করেছে যে ম্যাম দেখতে পাচ্ছি না, একটু বড় করেন বড় করেন বড় করেন। আজকে আমি বড় করে নিয়ে আসলাম, আজকে বলছো তোমরা ছোট করেন ছোট করেন ছোট করেন। আমি তাহলে কি করব বলো? নো মিস অল ক্লিয়ার। ও মিথ্যা আচ্ছা মিথ্যা কথা বলে ওর কি লাভ বলো? ফোনটাও ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক থাকলে হলো। যদি ঠিক নাও থাকে সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি, আমার মুখের কথা তো শোনা যাচ্ছে তাই না? মুখের কথা শোনা গেলেই চলবে। আর এটা হচ্ছে পুরো নাটকটার মূল বক্তব্য। মূল বক্তব্য অলরেডি আমি বলে ফেলেছি, সুতরাং হেন কোনো ইম্পর্টেন্ট কথা না যে এটা তোমরা মিস করে ফেললে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তারপরেও আমি মুখে বলে দিচ্ছি, এবং তোমাদের যারা দেখতে পাচ্ছ তারা তো দেখতেই পাচ্ছ। নাটিকা সেই ছেলেটি সম্পর্কে কয়েকটা তথ্য আছে এখানে, মূল তথ্য আর কি। কয়েকটি তথ্য বলতে মূল যে কথাগুলো সেগুলো। একটা হচ্ছে নাটিকার নাম হচ্ছে সেই ছেলেটি, এবং এটি লিখেছেন মামুনুর রশিদ। এটা অলরেডি আমি বলে ফেলেছি, সুতরাং উপরে যেটুকু দেখতে পাচ্ছ না সেটুকু আমি তোমরা জানো, এবং আমিও বলে দিলাম। মূল বিষয়বস্তু হচ্ছে একটা বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে, যার কিনা পায়ে সমস্যা, সে সকলের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না। ছেলেটার মানসিক অবস্থা এবং এই যে আশেপাশের পরিবেশটা ওকে কতখানি হ্যাম্পার করছে, কতটা অসহযোগিতামূলক একটা পরিবেশের মধ্য দিয়েও যাচ্ছে, সেটাই মানে মামুনুর রশিদ বড় করে দেখিয়েছেন নাটিকার আকারে। আচ্ছা, তারপরে আছে শারীরিক ও মানসিকভাবে এই জায়গাটাই আমি বললাম যে শুধু শারীরিকভাবে যে একটা মানুষ অসুবিধার সম্মুখীন হয় তা না, মানসিকভাবেও একটা বাচ্চা দেখবা যে অনেক চটপটে দুরন্ত, হুট করে চুপ হয়ে গেল, হুট করে কথা বলছে না, কারোর সাথে কিছু শেয়ার করছে না। তখন উচিত হচ্ছে প্রথমে বন্ধুদের উচিত তাকে জিজ্ঞেস করা, কিরে তোর কি হয়েছে। হ্যাঁ, তারপর টিচারদেরও অবজার্ভ করার ব্যাপার আছে। টিচাররাও যখন দেখবে যে একটা বাচ্চা অনেক অ্যাক্টিভ ছিল, সেই বাচ্চাটা হয় হঠাৎ করে চুপ হয়ে গেল, টিচারকেও রেসপন্সিবিলিটি নিতে হবে। আর বাবা মার রেসপন্সিবিলিটি তো আছেই, কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশের অনেক বাবা মাই এই বিষয় সম্পর্কে জানেই না। আমি পাশের বাসায় কি হচ্ছে জানি, কিন্তু আমার ছেলেটা বা আমার মেয়েটার কি হচ্ছে, তার কি কি প্রয়োজন, তার মানসিকভাবে কি পরিবর্তন হচ্ছে, তা সে কি কোনো কিছু সম্মুখীন হচ্ছে কিনা, কোনো বিপদ তাকে গ্রাস করছে কিনা, এই বিষয়টা আসলে না বাবা মা অনেকেই জানে না। ঠিক আছে, হয়তো আমরা দেশের খবর রাখি, পাশের বাসার খবর রাখি, অথচ নিজের বাসায় আমার সন্তান, আমার প্রজন্ম কি করছে আমি জানি না। এটা আসলে দুঃখজনক ব্যাপার। সেজন্যই বললাম যে শুধু শারীরিক ও মানসিকভাবে সুবিধাবঞ্চিত শিশুর প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে এই নাটকটাতে, পাশাপাশি শিশুর প্রতি বড়দের বোধ প্রকাশ পেয়েছে। মানে শিশুর প্রতি যে বড়রা কি ভাববে, এই যে মমতাটা প্রকাশ পাবে, যেটা লতিফ স্যার করেছেন। লতিফ স্যার যে প্রথমে বকাঝকা করলেন এবং পরে তিনি রিয়েলাইজ করলেন না কাজটা ভালো হয় নাই, এবং তিনি তার যে বাচ্চাটার পায়ে সমস্যা ছিল তার বন্ধুদেরকে বুঝিয়ে বললেন যে এই সমস্যাটা যদি তোমার হতো তুমি কি করতে। ঠিক আছে, এই যে এই বুঝিয়ে বলাটা, এটাও একটা বড়দের বড় দায়িত্ব। ঠিক আছে, আচ্ছা, প্রধান চরিত্র হচ্ছে আরজুর পায়ের সমস্যা, তার মানে এই নাটকের প্রধান চরিত্র হচ্ছে আরজু। আর দুই বন্ধু হলো, একটা হচ্ছে সোমেন আর একটা হচ্ছে শাহরু। তাই কি? আমি ভুল বললে তোমরা আমাকে ধরিয়ে দিবে, ঠিক আছে? তারা তিনজনই একই স্কুলে একই শ্রেণীতে পড়তো। আবার আমরা জানি তাই না, যাদের বাসা একই ডিস্টেন্সে তারা সবসময় একসাথে যায় কি। আর অনেক সময় হয় না যে কতগুলো যারা ক্লোজ ফ্রেন্ড একটা সার্কেল হয়ে যায়, তারা সবসময় একসাথে যায়, একসাথে আসে। তো এরকম যদি হয় তখন কি করি আমরা, একসাথে যখন যাওয়া আসা করি, তাহলে প্রথম দায়িত্ব হচ্ছে সেই বন্ধুদের যে কিরে তোর বাসায় কি কোনো সমস্যা, তোর কি হয়েছে, কথা বলছিস না কেন, বা তোর পায়ে কি হয়েছে, বা তোর মনে কি হয়েছে। প্রত্যেকটা জিনিস আমার মনে হয় প্রথম দায়িত্বটা হচ্ছে এই কাছের যে বন্ধুরা, সেটা ওর বন্ধুর যদি যখন দেখছে যে না কোনো উত্তর দিচ্ছে না, তখন হচ্ছে বন্ধুর উচিত যে তার বাবা মাকে জানানো যে ওর কিন্তু এরকম হচ্ছে, ও কিন্তু চুপচাপ হয়ে যাচ্ছে, দেখেন ওরা কি হচ্ছে। গার্ডিয়ান লেভেলে জানানোটা এটা বন্ধুদেরই কাজ। অনেক গার্ডিয়ানই নিজের সন্তান সম্পর্কে উদাসীন থাকে, সেক্ষেত্রে ওই বন্ধুদেরই তাদেরকে জানানো উচিত। আচ্ছা,
তারপরে হচ্ছে আর্যর সমস্যা হচ্ছে স্কুলে হেঁটে আসতে আর্যর খুব কষ্ট হয়, মাঝে মাঝে তার পা অবশ হয়ে যায়। এটা অনেক মানে এটা বিশেষ করে যাদের পোলিও যাদের প্রথম অবস্থায় থাকে তাদের এরকম হয়, পরে এক সময় পাটা থাকেই না, পা কেটে ফেলতে হয়। তো এটা টিকার অভাবে হোক কিংবা ভিটামিনের অভাবে হয়, অনেক বাচ্চারই হয়। তো এটা যে কারো হতে পারে, সুতরাং ওকে অবজ্ঞার চোখে দেখা ঠিক না। আচ্ছা, সাবু সাবু ঠিক বলেছে সাবরিনা, আমারও মনে হচ্ছিল আমি সাবু পড়েছি, এখানে সারও এসছে, এটা ভুল। আচ্ছা, তারপরে বলেছে সে বন্ধুদের সাথে সমান তালে চলতে পারে না, যাদের সাথে ও একসাথে স্কুলে যায় তাদের সাথে স্বাভাবিক আমার পায়ে শক্তি আছে আমি জোরে জোরে হাঁটবো, যার পায়ে শক্তি নেই সে আস্তে আস্তে হাঁটবে, তাই না? এখন যে জোরে জোরে চলে যেতে চায় সে পিছনে পড়ে থাকে, অনেক সময় এটা নিয়েই বুলি করি, কি রে তোর পায়ে কি, তুই হাঁটতে পারিস না কেন, খাসনি, এই ধরনের বুলিগুলো যে করি এইগুলা বাদ দিতে হবে, ঠিক আছে? অনেক বাচ্চারা বুঝতে পারে না। ওই যে ব্যাঙের আর বাচ্চাদের একটা গল্প আছে, তোমরা জানো কি না জানি না। একবার একটা ব্যাঙ এক পুকুর পাড়ে এসে রেস্ট নিচ্ছিল বা সামথিং কিছু একটা, তখন ওই আশেপাশে পাশে অনেক ছেলেরা খেলছিল, তখন একটা বাচ্চা বলছে দেখ দেখ ব্যাং ব্যাং, তখন সবাই মিলে ঢিল মারা শুরু করেছে, ঢিল 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 ঢিল, এটাকেই ওরা খেলা মনে করেছে। হ্যাঁ, কিন্তু এই যে কয়েকজনের খেলা, কষ্টটা হচ্ছে কার? ব্যাঙের। সেজন্যই বলছি যে এই যে আর্যর সমস্যা, আর্যর বন্ধুরা হয়তো ওকে বুলি করেই চলে যাচ্ছে, ওকে মানে ওর প্রতি দেখে হেসে হেসে চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা ওর জন্য, আর্যর জন্য তো এটা খেলা না, আর্যর জন্য তো এটা খুব কষ্টের ব্যাপার যে আমার বন্ধুরা আমার সাথে এই ধরনের ব্যবহার করছে, এটা খুবই কষ্টকর একটা ব্যাপার। আচ্ছা, বন্ধুদের প্রতিক্রিয়া হচ্ছে যা বন্ধুরা আর্যর জন্য আস্তে আস্তে হাঁটে, মানে একজন আস্তে আস্তে হাঁটলে তো সবাইকে আস্তে আস্তে হাঁটতে হয়, এজন্য হয়তো ওরা একটু বিরক্ত বোধ করে, আর স্কুলে যেতে দেরি হয় এবং এজন্য প্রতিদিন ওদের টিচাররা বকা দেয়, সেজন্য বন্ধুরা ওকে দোষ দেয় যে তোর জন্য আমাদের প্রতিদিন স্কুলে দেরি হয়। এই রিয়াকশনটার কারণেও আর্যর কষ্ট হয় যে হ্যাঁ ওরা আমাকে বুঝতে পারছে না, ঠিক আছে? তাহলে আমি মানে ছোট করে হলেও নাটকটার বিষয়বস্তুটা বলার চেষ্টা করেছি, আমার ধারণা সবাই বুঝতে পেরেছো। কারো যদি বোঝার অসুবিধা থাকে, কোন জায়গাটা বুঝতে পারছো না, ওই জায়গাটা প্লিজ মেনশন করে আমাকে জানাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা আমি বলেছি আর্যর মানসিক অবস্থা কি, আর্যর খুব খারাপ লাগে, তার অপমান বোধ লাগে, কিন্তু কিছু করার থাকে না, সেজন্য ওর হয়তো অসহায় লাগে। আর আর্যর মায়ের কি অবস্থা থাকে, আর্যর মা জানে যে তার ছেলে হয়তো একটা সময় তার পায়ের সমস্যা আছে, একটা সময় হয়তো পাটা আর থাকবেই না, বা কোনো একটা কারণে ছেলেটার পায়ে সমস্যা থাকে, যে কারো মারই খুব খারাপ লাগবে। এখন খারাপ লাগলে কি করা আছে, কান্না ছাড়া কোনো কিছু করার নেই। তো আর্যর মায়ও কান্না করে। আর আর্যর অভিজ্ঞতা, পথে স্কুলে যেতে না পারলে কি করে, বন্ধুরা চলে যায়, আর্য এক জায়গায় বসে থাকে, তারপরে হয়তো আইসক্রিমওয়ালার সাথে দেখা হয় কিংবা হাওয়াই মিঠাইওয়ালার সাথে দেখা হয়, তারা বলে তাড়াতাড়ি স্কুলে যাওয়া, বসে আছো কেন, তারা হয়তো ভাবে যে ও তো স্কুল পালানোর চেষ্টা করছে, কিন্তু ওর কষ্টটা ও ছাড়া তো আর কেউ বলতে পারে না, বা ও হয়তো শেয়ারও করছে না। মিস, এখন কোনো ঘটনা আমার সাথে নাই। আচ্ছা, এমন কোনো ঘটনা, বাট এমন অনেক ঘটনা আছে যেখানে আমি ভিকটিম। হ্যাঁ, এরকম আমি বলেছি তো, এটা প্রতিনিয়ত প্রতি ক্লাসে, বাংলাদেশের এমন কোনো ক্লাস নাই যেরকম হয় না। ইভেন এখনকার টিচাররাও, আমি নিজেও সাফার করেছি। এখনকার টিচাররা, অনেক টিচার, সবার কথা বলবো না, অনেক টিচাররা বুঝতে চেষ্টা করে না যে আমার সমস্যা থাকতে পারে। বিশেষ করে তোমরা তো কোন ক্লাসে পড়ো, 7-এ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয়, তোমরা এখন ম্যাচিউর এনাফ, এটা বলার কোনো সমস্যা আমার মনে করি না। সেটা হচ্ছে যে হুট করে পিরিয়ড হয়ে যায়, এখন যদি ছুটি চাইতে যাই, দেখা যায় যে ওরা ছুটি দেবে না, টিচাররা ছুটি দিতে চায় না, কারণ ওই পরিস্থিতিটা ওরা ফিল করার চেষ্টা করে না, তাই না? এখন এটাও আমার কাছে মনে হয় এটা এক ধরনের মানসিক অত্যাচারই বলবো, কারণ ওনাদের হেল্প করার কথা এবং বোঝার কথা, ওনারা বুঝতে চাচ্ছেন না, বলতে বোঝার চেষ্টাও করছেন না। এটাও এক ধরনের ইম্যাচিওর বিহেভিয়ার, যেটা হচ্ছে বড়দের কাছ থেকে আমরা পাই, ঠিক আছে? আচ্ছা,
এরপরে আমি বলেছি যে আর্যর আকাঙ্ক্ষা হচ্ছে আর্য যদি পাখি বা কি হয়ে যেত, মেঘ হয়ে যেত, তাহলে উড়ে উড়ে যেতে পারতো। যেহেতু ও হেঁটে যেতে পারছে না আর সবাই ওকেই দোষারোপ করছে কেন জোরে হাঁটতে পারছে না, সেজন্য ওর ইচ্ছা হচ্ছে আমি যদি মেঘ হয়ে যেতাম, আমি যদি পাখি হয়ে যেতাম, তাহলে উড়ে উড়ে যেতে পারতাম। এটা হচ্ছে আর্যর অভিজ্ঞতা। এখন দেখো বইয়ে একটা সৃজনশীল কোশ্চেন আছে, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, দেখতে না পেলেও বইয়ে এটাই আছে, এটা আমি একটু আলোচনা করব। দেখো দেওয়া আছে, আবিদ স্যার সপ্তম শ্রেণীর ছাত্র রওশনকে তার স্কুলে অনুপস্থিতির কারণ জানতে চাইলে সে কিছু না বলে চুপ থাকে। হয়তো সে শেয়ার করতে চায় না। আচ্ছা, শ্রেণীর অন্য শিক্ষার্থীদের জিজ্ঞেস করলে তারা প্রায় একযোগে বলে, স্যার রওশন প্রায় স্কুল কামাই করে, তাই না? এটা তোমরা খেয়াল করেছো কিনা দেখো, একজন মানে সবাই মিলে ওই একজনটাকেই বুলি করতে চায় বা ওকে অপমান করতে চায়, অপদস্থ করতে চায়। এটা কিন্তু আমি মানে প্রায় ক্লাসেই পাই, যে একটা বাচ্চা হয়তো একদিন আসে নাই, পরের দিন এসে বলবে ম্যাম ও গেম খেলে রাতে ঘুমায় না, এজন্য আসে না। এটা আদৌ সত্য কি মিথ্যা সেটা আসলে টিচারকে জাজ করতে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে সবাই একযোগে বলে, স্যার রওশন প্রায় স্কুল কামাই করে, আর কামাই করবে। এটা হচ্ছে টিচার বলছে, কোনো উত্তর দেয় না রওশন, পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে যে নিচের দিকে ভাবে তাকিয়ে তাকিয়ে, হয় না অনেকে এরকম করে কামড়াতে থাকে, আর ও হচ্ছে কি করছে, পায়ের এরকম করে পাটা নাড়াচ্ছে, মানে হচ্ছে ও নার্ভাস। কেউ যদি এরকম এরকম করে কথা বলার সময় এবং এরকম করে নখ কাটতে থাকে কিংবা পায়ের বৃদ্ধাঙ্গুলি হচ্ছে নিচে আঁকতে থাকে, পায়ের আঙ্গুল দিয়ে যদি নিচে আঁকতে থাকে, তাহলে বুঝবে সে নার্ভাস বা সে এম্বারেসড হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা আচরণ। তো যাই হোক, সে কিছু উত্তর দেয় না, পায়ের নখ দিয়ে মেঝে খুঁড়তে থাকে। উত্তর না পেয়ে শিক্ষক রওশনকে অনেক বকা দেয়, যে মানে তুমি প্রতিদিন আর কামাই করবে কিনা সেটাও বলছো না, কোনো উত্তরও দিচ্ছ না, হ্যাঁ বা নাও বলছো না। এটা কি ধরনের ব্যবহার? এটা তো ব্যবহারের মধ্যে পড়লো না, সেই জন্য টিচার আরও রেগে যাচ্ছে। তারপর কয়েকদিন পর রওশনের বাবা আবিদ স্যারকে বলেন, স্যার রওশনের স্নায়ু রোগ আছে। স্নায়ু রোগ মানে অনেকের হয় না মৃগী রোগ, হ্যাঁ, এপিলেপসি ইংলিশে বলে। হুট করে হয়তো বা ব্রেনটা হয়ে যায়, শক খেয়ে যায়, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। তখন কি হয়, এটা একটা মানে অপমানজনক ব্যাপার বা এটা একটা লজ্জাজনক ব্যাপার বলেই হয়তো সে যেদিন হয় বা সেদিন হয়তো স্কুলে আসে না, বা কিছুদিন হয়তো সেজন্য শরীর খারাপ থাকে, যার কারণে সে মানে স্কুলটা কামাই করে, মানে সে ইচ্ছে করে করে না। তো যেহেতু টিচার বকা দিয়েছে, হয়তো বাসায় গিয়ে বলেছে যে আমাকে টিচার বকা দেয়, এই জন্য ওই আবিদের বাবা সেই স্যারকে বলছে, না আবিদ না, রওশন বাবা আবিদ স্যারকে বলছে যে ওর স্নায়ু রোগ আছে, ওকে যেন কিছু না বলে আর কি। আচ্ছা, তাই বললো যে এই নিয়মিত স্কুল করলে অসুখটা বেড়ে যায়, মানে কয়েকদিন টানা স্কুল করলে হয়তো ব্রেনে চাপ পড়ে, তখন হয়তো আবার সেই রোগটা বেড়ে যায়, তখন তাকে কিছুদিন বন্ধ করতে হয়। তো বকা ঝকা করলে ওর স্কুলে আসা বন্ধ হয়ে যাবে। মানে এখন আমি জানি আমার শরীর খারাপ, এখন আমার শরীর খারাপ উল্টা আমাকেই দোষ দিচ্ছে, এবং এমন কারণে দোষ দিচ্ছে সেটার আমি কোনোদিন কোনো প্রতিকার করতে পারবো না, তাহলে কি আমি আর স্কুলে যাব? স্বাভাবিক না যে মানে সেই লজ্জাজনক সিচুয়েশনটা যেন আমার ফেস করতে না হয়, সেই কারণেই তো আমি যাব না। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তারপরে এই জন্য ওই রওশনের বাবা বলল স্যারকে যে আপনি যদি এরকম করেন, আপনি অপদস্থ করেন, তাহলে হয়তো আর স্কুলেই যাবে না। হয়তো ওকে স্কুলে জোর করেই পাঠানো হতো, এখন টিচার আরও বকা দেওয়ার কারণে ও মানে একদমই মানে মানসিকভাবে প্রত্যেকটা জিনিসের জন্য একটা মানসিক প্রস্তুতির দরকার আছে। হ্যাঁ, ওই ওই ব্যাপারটাও মানে টিচারের ওই ব্যাপারটাও হচ্ছে মানসিক। দেখবা যে টিচার করা, হ্যাঁ, খুব শাস্তি দেয় বা হোমওয়ার্ক চেক করে রেগুলার, সেই টিচারের ক্লাস করতে সবাই দুইবার ভাবে যে হ্যাঁ ওই স্যার তো আজকে মারবে বা আজকে হয়তো কান ধরে দাঁড়াতে হবে, সেজন্য এটাই মানে এটা মানসিক ব্যাপার আছে। আচ্ছা, এখানে আছে কোশ্চেন প্রথম,
মিতু আর্যকে কোথায় বসে থাকতে দেখেছেন, যেটা আছে আমরা গল্পে পড়েছিলাম, কোথায় বসে থাকতে দেখেছেন? আনসার করো, যারা অনলাইনে আছো একটু আনসার করো। মিস চ্যাট অল করে দেন, এখন তো অল্প স্টুডেন্ট। না, তোমরা পার্সোনালি করে দাও। তুমি একটু আনসার করো যে কোথায় বসে থাকতে দেখেছো। আসলেই তো আজকে মাত্র 6 জন। পলাশতলির আমবাগানে, ওকে ভেরি গুড। পলাশতলির আমবাগানে, ইয়েস। এটা 1 মার্কের জন্য কোশ্চেন, জাস্ট আনসারটা দিয়ে দিবে, ঠিক আছে? অবশ্যই 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 যেইটুকু মার্ক আনসার ততটুকুই আছে, মানে ততটুকুই লিখবে। এমন না যে 2 মার্কের জন্য পুরো পেজ লিখতে হবে। 2 মার্কের জন্য বড়জোর 4 লাইন, এটাতে বেশি দরকার নেই। কিন্তু অবশ্যই মেইন যেটা চেয়েছে, ধরো আমি জিজ্ঞেস করলাম তুমি ভাত খেয়েছো কিনা, তুমি বললে তোমার বাবার নাম এটা, তোমার দাদার নাম এটা, তোমার বংশ এটা, তোমার বংশে একসময় বিশাল প্রতিপত্তি ছিল কিন্তু এখন এটা কমে গিয়েছে। কিন্তু আমি জিজ্ঞেস করেছি তুমি ভাত খেয়েছো কিনা, সেই আসল কথাটাই বলো নাই, বাকি সব বলে ফেললে। তো ব্যাপারটা তাই, ব্যাপারটা হচ্ছে তাই। মূল কথা লিখবে, নাম্বার যতটুকু দেওয়া ততটুকুই লিখবে। যেমন ক নাম্বারটা সৃজনশীলে 1 মার্ক, 1 মার্কের জন্য একটা ওয়ার্ড বা একটা লাইন যথেষ্ট। কোয়ার্টে পলাশতলির আমবাগানে, ওকে সবাই পেরেছ। তারপরে হচ্ছে খ নাম্বার, আইসক্রিমওয়ালা আর্যকে স্কুল ফাঁকি দিতে নিষেধ করলো কেন, বুঝিয়ে বলো। দেখো সবাই ওকেই দোষ দিচ্ছে যে তুমি ইচ্ছে করেই হয়তো মানে স্কুল ফাঁকি দিচ্ছ, সবাই দোষ দিচ্ছে। এখন বলো আইসক্রিমওয়ালা আর্যকে স্কুল ফাঁকি দিতে নিষেধ করলো কেন? আনসার করো। কে কে আছে মামা? আরো কমে গেল, 4 জন, 4 জন। একটু আনসার করো, কেন ওকে স্কুল ফাঁকি দিতে নিষেধ করলো? তোমরা যদি রেসপন্স না করো তাহলে আমি ক্লাস করতে, মানে ক্লাস করে মজা পাবো না, মনে হবে যে আমি নিজেই একা একাই কথা বলছি রোবটের মতো, নিজেকে পাগলও মনে হতে পারে। আছো তোমরা? ম্যাম আনমিউট করেন বলছি, তুমি মূল কথাটা বলো। আচ্ছা আনমিউট করলে বলবে, ঠিক আছে। ফাতিমা জাহরা, হ্যাঁ ফাতিমা জাহরা বলো, আনমিউট করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। আইসক্রিমওয়ালা আরজুকে স্কুল ফাঁকি দিতে নিষেধ করলো কারণ আইসক্রিমওয়ালা ছোটবেলা আরজু স্কুল কামাই করতো, যার কারণে তার এখন আইসক্রিম সেল করতে। ওকে ঠিক আছে, আনমিউট করো। আচ্ছা ঠিক আছে, তাই তাই তো আইসক্রিমওয়ালা নিজের অভিজ্ঞতাটা বলছে যে দেখো আমিও স্কুল কামাই করতাম, যার কারণে এখন আইসক্রিম বিক্রি করছি। তুমি যদি স্কুল কামাই করো তাহলে তুমিও কিন্তু আইসক্রিম বিক্রি করবে। আমি আমার ছেলেকে মাঝে মাঝে বলি, আমাদের বাসার পাশে এরকম ইয়ে আসে, ফেরিওয়ালা আছে না, ফেরিওয়ালা এরকম আসে, ঝাড়ু ঝাড়ু ঝাড়ু। আমার ছেলেকে আমি বলেছি হয় পড়াশোনা করো, না হলে তোমাকে কিন্তু ঝাড়ু বিক্রি করতে হবে। তো আইসক্রিমওয়ালা আমার মতোই বললো যে ফাঁকি দিচ্ছ, ও ভেবেছে আর্য হয়তো ফাঁকি দিচ্ছে, যার কারণে ও বলছে যে যে ফাঁকি দিচ্ছ তোমার কিন্তু সেরকম আমার মতো আইসক্রিম বিক্রি করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ যে বলেছো, যা ফাতিমা জাহরা, ঠিক আছে। তারপরে দেখো রসন আর আর্যুর মধ্যকার সাদৃশ্য, অনেক সাদৃশ্য, বলতে গেলে পুরোটাই সাদৃশ্য। বৈসাদৃশ্য শুধু এক জায়গায়, আর্যুর হচ্ছে পায়ের সমস্যা আর রসনের স্নায়ুতে সমস্যা। স্নায়ু মানে মস্তিষ্কে আর কি। তো শুধু এইটুকু পার্থক্য, আর মোটামুটি সবই তো সাদৃশ্য। আর্যও বলতে পারছে না তার কি সমস্যা, রসনও বলতে পারছে না তার কি সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে আর্যকেও সবাই মানে অপমান অপদস্থ করছে বা ওকেই দোষারোপ করছে, রসনের বন্ধুরাও ওকে হেল্প করছে না, রসনকেও সবাই অপমান অপদস্থ করছে, ইভেন টিচার পর্যন্ত। হ্যাঁ, সবাই টিচার, কেউ হেল্প করছে না, সবাই অপদস্থ করছে। তাহলে পুরোপুরি মিলে যাচ্ছে, শুধুমাত্র আর্যর পায়ের সমস্যা আর রসনের স্নায়ুতে সমস্যা, এটুকু ছাড়া আর কোনো পার্থক্য নেই। আরেকটা ব্যাপার আছে যে আর্য টিচার শেষ পর্যন্ত বুঝতে পেরেছিল, রসনের টিচারও
শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন, মানে যখনই রওশনের বাবা এসে বললেন তখন হয়তো উনি বুঝতে পেরেছেন। এটার মার্ক যত থাকবে সেরকম অনুযায়ী গ নাম্বারে তো 3 নাম্বার মনে হয়, 3 নাম্বার না 4 নাম্বার। হ্যাঁ, রওশন আর আরজু তারা দুজনেই বিশেষ চাহিদা সম্পন্ন। এটাই তো আমি বললাম, দুজনেই কোনো অমিল নেই, দুজনেই মিল আছে, শুধু একটাই অমিল, সেটা হচ্ছে আরজুর পায়ে সমস্যা, শারীরিক শারীরিক বিশেষ চাহিদা সম্পন্ন, আর রওশন হচ্ছে মানসিক বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা, তাই তো? মিস আমার বাংলা ব্যাকরণ এক্সামে লেটার রাইটিংয়ে 2টা বানান ভুল করছি, 25-এর বদলে 3 মার্কস ডিডাক্ট করছে। আর আমি নিবেদিকা লিখি নাই, দেখেন 4 মার্ক কেটেছে, যার কারণে 10-এ 3 পেয়েছি। ইজ ইট ফেয়ার? দেখো, বাংলা ব্যাকরণ আর বাংলা প্রথম পত্র দুটার হিসাব কিন্তু আলাদা। বাংলা ব্যাকরণ হচ্ছে একদম টাটকা নাম্বার, অঙ্কের মতো। হ্যাঁ, এখন এইটা প্রত্যেকটা ইয়ের জন্য, বডির জন্য, আবার প্রত্যেকটা পার্টের জন্য আলাদা করে মার্কস দেওয়া আছে। এখন এটা টিচারের উপর ডিপেন্ড করছে, যে টিচার চাইলে 0 দিলেও তোমার কিছু করার নেই। ধরো অঙ্ক পুরোটা করলে, শেষে উত্তরটা ভুল করলে, এখন টিচার চাইলে পুরোটাই 0 দিতে পারে, আবার টিচার চাইলে, মানে ও যেহেতু অঙ্ক পুরোটা হয়েছে, শুধু উত্তরের 1 লাইন ভুল হয়েছে, চাইলে 1 মার্ক কেটে দিয়ে বাকি নাম্বার দিতে পারে। এটা আসলে ফেয়ার বা আনফেয়ার, এটা টিচারের উপর ডিপেন্ড করে এবং টিচারের মুডের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তবে নিয়ম হচ্ছে, মানে বাংলা ব্যাকরণ বিশেষ করে পত্রে বলো, কারক বলো, সমাসে বলো, সব কিছুতেই হচ্ছে চাক্কা নাম্বার, একদম মানে ইয়ের মতো, অঙ্কের মতো। এখানে যদি ভুল হয় এবং এটা যদি দৃশ্যমান হয়, নাম্বার কাটতে বাধ্য। নাম্বার কত কাটবে সেটা ডিপেন্ড করে টিচারের উপর। আচ্ছা, লাস্ট, আবিদ স্যারের বিচার কাজটি লতিফ স্যারের তুলনায় কতটুকু যৌক্তিক হয়েছে মূল্যায়ন করো। দেখো, লতিফ স্যার কি করেছিলেন, লতিফ স্যার প্রথমে হয়তো বকাঝকা করেছিলেন, কিন্তু পরে উনি রিয়েলাইজ করেছেন তার জন্য মানে আরজুর বাবার আসার প্রয়োজন হয়নি। কিন্তু আবিদ স্যারের বিচার কাজে মানে পুরোটা আমার কাছে মনে হয় লতিফ স্যারের তুলনায় আরো বেশি স্ট্রিক্ট ছিলেন, তাই না? যার কারণে আবিদ স্যারের তুলনায় আবিদ স্যারের বিচার কাজটি লতিফ স্যারের চাইতে একটু শক্ত ছিল, এবং তার এই কাজগুলো করা অনুচিত হয়েছে। তোমরা একটু প্রথমে তুলনা করবে যে আবিদ স্যার এই কাজ করেছে, লতিফ স্যার এই কাজ করেছে, এবং আবিদ স্যার নিজে কখনো অনুভব করে নাই বা রিয়েলাইজেশন হয় নাই ওনার যে এটা ভুল হয়েছে, যার কারণে রওশনের বাবাকে এসে বলতে হয়েছে, যেটা লতিফ স্যারকে বলতে হয় নাই। লতিফ স্যার নিজে থেকেই তা অনুভব করেছেন, এবং তিনি যে ভুল করেছেন সেই ভুল কাজটা তিনি ঠিক করেছেন, মানে সেটাকে পরে উনি ঠিক করার চেষ্টা করেছেন এবং আরজুকে সাহায্য করার চেষ্টা করেছেন, যেটা আবিদ স্যার করেননি। আচ্ছা, নো মিস, উনি টিচারের বাচ্চাকে এবং ওনার ফেভারিট স্টুডেন্টকে ফুল মার্ক দিয়েছে ওরা বানান ভুল করার পর। আচ্ছা, এইটা না প্রত্যেকটা স্কুলে আছে। হ্যাঁ, এটা আমি জানি না কেন হয়। আমরা যখন ছোট ছিলাম আমরাও খেয়াল করেছি, আমরাও দেখেছি যে টিচারের কাছে হয়তো প্রাইভেট পড়েছি, তারা একটু মার্ক বেশি দিয়েছে, প্রাইভেট পড়ি নেই বলে আমরা আরও বেশি খারাপ অবস্থা ছিলাম। যে ধরো ম্যাথের জন্য 2টা টিচার, হ্যাঁ, ইন্টারমিডিয়েটে থাকতে আমি দেখেছি যে ম্যাথের জন্য 2টা টিচার, দুজনেই এক্সপেক্ট করে থাকে যাদের কাছে প্রাইভেট পড়বো। এখন দুজনের কাছে তো প্রাইভেট পড়া সম্ভব না, আবার খাতা দুজনেই খাতা দেখবে। তখন কি করার, যার কাছে প্রাইভেট পড়ি সে খুশি, কিন্তু যার কাছে পড়ছি না সে খুশি না, সে হয়তো ক্লাসেও মিসবিহেভ করছে, আবার খাতাতেও কম নাম্বার দিচ্ছে। এখন এটা আসলে মানুষের মেন্টালিটি তো বদলানো সম্ভব না। তবে আমি বলবো তোমরা কর্ম করে যাও, ফল দেওয়ার মালিক আল্লাহ। এখন আমি মনে করি যে জিনিস আমি চেঞ্জ করতে পারবো না, যে জিনিস আমার পক্ষে চেঞ্জ করা সম্ভব না, সেটা নিয়ে ভাবনা চিন্তা বাদ, সেটা নিয়ে ভাবনার দরকার নাই। ভাববো যে আমি কি করতে পারি। তুমি এই বিষয়টাকে পজিটিভলি নাও, যে ভাবো যে এটা আমারই ভুল হয়েছে, আমার আরেকটু সাবধান হওয়া উচিত ছিল, আমার এই জায়গাটা ভুল হয়েছে, আমি এই জায়গাটা কারেক্ট করে ফেলবো। অন্যকে বদলানোর চেষ্টা করা বাদ দেওয়া উচিত। আমার মনে হয় আমরা আসলে এটুকুই পারি, নিজেকেই বদলাতে পারি।
একটা বয়স পরে মানে মনে হবে যে, এখন মনে হয় যখন ছোট ছিলাম এখন মনে হইতো যে অমুক এরকম ভালো না, তমুক ভালো না, তমুক খারাপ। হ্যাঁ, কিন্তু এখন মনে হয় যে ওদেরকে তো আর কখনো আমি বদলাতে পারবো না, অন্যকে বদলানো যায় না, বদলাতে হয় নিজেকেই। তুমি যাই হোক না কেন সেটাকে পজিটিভলি নাও এবং পজিটিভের সাথে এগিয়ে যাও। সৃষ্টিকর্তা সবার সাথে আছেন, তিনি অবশ্যই তোমাকে সাহায্য করবেন, এটুকুই আমি বলতে পারি। হ্যাঁ, এক্সামের টেনশন ছেড়ে দিবে কিন্তু পড়া ছাড়বে না। বলছে কোয়ার্টি যে আমি তাহলে মিস, আমি তাহলে এক্সামের টেনশন ছেড়ে দেব, জাস্ট চিল করবো। জাস্ট চিল করে যদি তুমি মানে কানের মধ্যে ফুল গুজে শীষ বাজিয়ে বসে থাকো, কোনো লাভ হবে না। তুমি পড়বে, তোমার পড়া যতটুকু পড়ার পড়বে, রিভিশন দিবে, দেন চিল করো, কোনো সমস্যা নেই। তুমি পড়ার পরে না পড়ে টেনশন করলেও কোনো লাভ হবে না, চিল করলেও কোনো লাভ হবে না। কিন্তু পড়ে তুমি চিল করো, কোনো সমস্যা নেই। পড়ার পরে আর টেনশন করার কিছু নেই। কিন্তু পড়েছি, তার টেনশন করবো কি? পড়বো, খাতায় লিখবো, এখন নাম্বার দেওয়ার দরকার টিচারটা দিবে। ঠিক আছে? আচ্ছা, আমার ধারণা এটুকু তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, সেই ছেলেটি নাটিকাটির রচয়িতাকে আমি বলেছি অনেকবার, একটু বলো। আচ্ছা, আমি এটা আনমিউট করছি। রাদিয়া, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। অলরেডি দিয়ে ফেলেছে অনেকেই, ফাতেমাও দিয়ে দিয়েছে। বলো, সেই ছেলেটি গল্পের রচয়িতাকে? ম্যাম, মামুনুর রশিদ। মামুনুর রশিদ, আমি অনেকবার বলে ফেলেছি। আচ্ছা, ঠিক আছে, নেক্সট। আনসার দেওয়ার পরে নিজেরাই মিউট করে ফেলো। তাসনিয়া নাকি? আরজু কেন স্কুলে হেঁটে যেতে পারতো না? কোনটা হবে বলো তো? আচ্ছা, আনমিউট করার দরকার নেই। আরজু কেন হেঁটে যেতে পারতো না? ফাতেমা, বি 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 হ্যাঁ, সে ছোটবেলায় জীবন অসুখে পড়েছিল, যার ফলে তার পা অবসর। ভেরি গুড, ফাতেমা সবসময় ফার্স্ট। নেক্সট তাহলে। আচ্ছা, মামুনুর রশিদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? এটা কে বলতে পারবে? মামুনুর রশিদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? বাহ, একমাত্র ক্লাসে কি ফাতেমা জাহারাই আছে? বাকিরা কেউ নাই? কেউ আনসার দিচ্ছে না। একমাত্র ফাতেমা জাহারাই দিল বি নাম্বার, 1948 খ্রিস্টাব্দে। কংগ্রাচুলেশন ফাতেমা। নিচের কোনটি মামুনুর রশিদ রচিত উল্লেখযোগ্য নাটক নয়? ওকে, চাঁদ বণিকের পালা। ভেরি গুড, ফাতেমা সবসময় অ্যাক্টিভ। তাহলে আমাদের এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা নাই? আমি কি ধরে নিতে পারি আর কোনো সমস্যা নাই? হ্যাঁ, ডি। আর কোনো সমস্যা কি আছে? এই চ্যাপ্টার শেষ করে আমরা নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি। যদি কোনো সমস্যা থাকে, কোন জায়গায় সমস্যা, এটা একটু উল্লেখ করে আমাকে জানাও, মেনশন করে। আর সমস্যা নেই, ওকে। এরপরে দেখো, বাংলাদেশের জাতিগোষ্ঠী পরিচিতি। জাতিগোষ্ঠী পরিচিতিটা একটু ছোট করে আমরা পড়ে নেই, মানে মূল বিষয়গুলো একটু জেনে নিই। সেটা হচ্ছে, আচ্ছা, জাতিগোষ্ঠী পরিচিতি হচ্ছে একটা দেশ, বিশেষ করে বাংলাদেশ কিন্তু একদম যে প্রথম থেকেই বাংলাদেশ ছিল তা কিন্তু না। একটু বলে নেই, বাংলাদেশ কি হয়েছিল, যে বাংলাদেশ যেহেতু নদী পাশে, তো আগে যখন কেউ বসতি স্থাপন করত, তারা খেয়াল করতো আশেপাশে নদী আছে কিনা। নদী থাকলে কি হয়, নদীর পাশে যে মাটিটা থাকে এটা থাকে উর্বর, সেখানে অত্যন্ত ভালো ফসল হয়। তার দ্বিতীয়ত, নদী পথ ছাড়া আর কোনো যোগাযোগের রাস্তা ছিল না। হ্যাঁ, তো যখন দেখলো যে এইখানে এইটুকু জায়গায় অনেক নদী আছে, তখন আস্তে আস্তে যখন অস্ট্রিক জাতিরা এখানে সব মানে বসতি স্থাপন করলো, আস্তে আস্তে বাঙালি জাতি বের হয়ে আসলো। তারও আগে কিছু জাতিগোষ্ঠী এখানে বাস করত।
ধরো একটা বিল্ডিংয়ে, হ্যাঁ তুমি একটা বিল্ডিং কিনলে, কেনার পরে দেখলে যে কিছু জায়গায় ভাড়াটিয়া থাকতো, আগে থেকেই থাকতো। হ্যাঁ, ভাড়াটিয়া ওই বিল্ডিংয়ে আগে থেকেই থাকতো, ব্যাপারটা তাই। যেমন এইখানে বসতি স্থাপন করার সময়ই বা তার আগে থেকেই কিছু জনগোষ্ঠী বাস করত, কিছু সেই জনগোষ্ঠীর অর্ধেক হয়তো এখান থেকে চলে গিয়েছে, কিছু হয়তো যায় নাই। এই যে যায় নাই, এগুলোকেই বলে জাতিগোষ্ঠী। যারা যায়নি তাদেরকে আমরা বেরও করি নেই, কারণ এটা তো এই জায়গারই অংশ। তাদেরকে আমরা এই এই একই একই প্রকৃতির অংশ বা একই মাটির অংশ মনে করি। আপনি আর যেটা পড়াবেন ওটা অনেক কঠিন ম্যাম। ও নো নো, এটা অনেক সহজ। এখানে একটাই যে প্রবলেম, সেটা হচ্ছে অনেক অবজেক্টিভ আছে। অবজেক্টিভগুলো যদি লাইন বাই লাইন বাই লাইন বাই লাইন বাই পড়ে ফেলো, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। তোমার এটা কঠিন লাগার কোনো কারণ নেই। আচ্ছা, মূল কথাটা বলে যাচ্ছি। বাংলাদেশের মূল জনগোষ্ঠী হলো বাঙালি জাতি, সবাই জানি। অন্যান্য যে জাতিগোষ্ঠী হচ্ছে, যে এটা হচ্ছে বাঙালি জাতির ছাড়া। আমার হাতে সময় নাই, আর এটা যদি রিভিশন ক্লাস না হতো, কিভাবে বাঙালি জাতি হলো সেটা আমি একটু ছোট করে ব্যাখ্যা করতাম। যেহেতু রিভিশন ক্লাস, এর ব্যাখ্যায় যাব না, সামনে পরীক্ষা, এত ইনফরমেশন মাথায় না নিলেও চলবে। আচ্ছা, অনেক বাঙালি জাতি ছাড়াও কিছু জায়গা, কিছু গোষ্ঠী আছে যাদেরকে আমরা চাকমা, গারো, মারমা, খাসিয়া, ত্রিপুরা এ ধরনের নাম দিয়ে থাকি। ওরা কিন্তু সবাই একরকম না, হয়তো চেহারায় কিছু কিছু মিল থাকতে পারে, কিন্তু ওদের ধর্ম, ওদের কালচার প্রত্যেকটাই আলাদা। ঠিক আছে? আচ্ছা, তো জাতিগোষ্ঠীর বৈশিষ্ট্য হচ্ছে, এই জাতিগোষ্ঠীর প্রত্যেকটি রয়েছে স্বতন্ত্র, যেটা আমি বললাম এখন, যে ওদের হয়তো চেহারা দেখতেও একরকম লাগলেও লাগতে পারে, কিন্তু ওদের প্রত্যেকটা জিনিসই আলাদা। আলোচনার উদ্দেশ্য হচ্ছে এর মধ্যে কয়েকটি সম্পর্কে এই প্রবন্ধে আলোচনা করা হয়েছে, যার মধ্যে মানে প্রধান প্রধান যেগুলো আছে সেগুলো চাকমা, মারমা, খাসিয়া, ত্রিপুরা, কয়েকটা আছে, মণিপুরি। আর এদের অবদান হচ্ছে ওই যে ওদের যে ভিন্ন ভিন্ন কালচার, ভিন্ন ভিন্ন জিনিস, সেগুলো আমাদের দেশটাকে সমৃদ্ধ করছে। যেমন মণিপুরি শাড়ি কিন্তু বিখ্যাত। এখন তোমরা যদি ওকে আলাদা ভাবো, মণিপুরি গোষ্ঠীটাকেই আলাদা ভাবো, তাহলে তুমি এই মণিপুরি শাড়িটা ওন করতে পারবে না, এটার মালিকানা দাবি করতে পারবে না। হ্যাঁ, এখন মণিপুরি গোষ্ঠীটাকে যদি আমি আপন করে নেই, তাহলে এই মণিপুরি শাড়িটার মালিকানাও বাংলাদেশ হবে। বোঝা গেল? যার কারণে এই গোষ্ঠীগুলোর প্রচণ্ড অবদান আছে। শুধু মণিপুরি শাড়ি একটা উদাহরণ বললাম, এদের প্রত্যেকটি আলাদা সংস্কৃতি আছে, সেগুলোও একটা বড় উদাহরণ। ঠিক আছে? আর এখন জাতিগোষ্ঠীরা ওরা বাঙালিদের সাথে তালে তাল মিলিয়ে চলছে। ওরা কিন্তু ভালোই পড়াশোনা, প্রত্যেকটা জায়গায় আমি মনে করি ওদের উপজাতিরা কেউ না কেউ থাকেই, ওদের বড় একটা কমিউনিটি কাজ করে। হ্যাঁ, ওরা বেশ শিক্ষিত হচ্ছে, আগে যেমন শিক্ষিত হতো না। বিশেষ করে যারা রাঙামাটি, কক্সবাজার যাবা, ওরা নিজেদের মধ্যে হয়তো নিজেদের ভাষায় কথা বলবে, কিন্তু যখন আরেকটা বাঙালি মানুষের সাথে কথা বলবে, তারা এত অবলীলায় বাংলা ভাষাটা ব্যবহার করে, যেটা কিনা বোঝার উপায় নেই যে ওরা বাংলা জানে না, বা ওরা অন্য জাতিগোষ্ঠীর মানুষ, বোঝার উপায় নেই। হ্যাঁ, আমি এটা মোহাম্মদপুরেও দেখেছি। মোহাম্মদপুরে একটা আছে, যেখানে বিহারিরা থাকে। বিহারিরা হচ্ছে পাকিস্তানের অংশ। যুদ্ধের পরে ওরা পাকিস্তানে যায় নাই, ওরা এখানেই মোহাম্মদপুরে একটা মানে বস্তির মতো বা ওদের নিজস্ব একটা জায়গার মতো ওরা আলাদা হয়ে থাকে। ওরা নিজেরা উর্দু ভাষায় কথা বলে, এবং আমার মনে হয় ওরা নিজেদের কমিউনিটির বাইরে বিয়েও করে না, আত্মীয়তাও করে না। কিন্তু ওরা যখন তোমার সাথে কথা বলবে, বোঝার উপায় নাই যে ওরা বিহারি। এই উপজাতিরাও তাই, ওরা যখন আমাদের সাথে কমিউনিকেশন করে, বোঝার উপায় নেই। ওরা প্রত্যেকেই এখন বাংলা জানে, আমি দেখেছি ওরা অনেক এগিয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে পড়াশোনার দিক দিয়েও, ইভেন আমার মনে হয় রাজনীতিতেও আসছে কিছু কিছু জায়গায়। তো ওরা এগিয়ে যাচ্ছে, যেহেতু ওদেরকে আলাদা করার কোনো স্কোপ নাই। আচ্ছা, গুরুত্বপূর্ণ অবদান মনে হয় বুঝতে পেরেছো। যেখানে বুঝতে পারো না সেখানে জিজ্ঞেস করো। মিস কখনো সিলেট গিয়েছে? না, সিলেটটা যাওয়া হয়নি। সিলেট যাব করে যাওয়া হচ্ছে না। ইনশাল্লাহ খুব শীঘ্রই যাব। অনেকবারই প্ল্যান হয়েছে যে সিলেট যাব, লাস্ট মোমেন্টে প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়।
আচ্ছা, এই চ্যাপ্টারের একটা সৃজনশীল আছে, একটাই আছে বইয়ে। হ্যাঁ, দেখো, বাহার ও তার বন্ধু সজীবের একটি পার্বত্য অঞ্চলে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা। পার্বত্য অঞ্চলে আমি রাঙামাটি গিয়েছি, চিটাগাং গিয়েছি। পার্বত্য অঞ্চল মানে যেখানে পর্বত আছে। তো বাহার তার বন্ধু সজীবের সাথে বেড়াতে যায়, সেখানে গিয়ে সে জানতে পারে স্থানীয় লোকজন সবাই বৌদ্ধ ধর্ম অবলম্বী। পিতৃতান্ত্রিক, আচ্ছা পিতৃতান্ত্রিক হচ্ছে যে গোষ্ঠীর কর্তা সবসময় পিতা, পিতা মানে বাবা। আবার কিছু উপজাতি আছে যাদের গোষ্ঠী হচ্ছে মাতৃতান্ত্রিক, তার মানে গোষ্ঠীর মাথা হচ্ছে, কর্তা হচ্ছে মা। মিস, ক্লাস শেষ হলে প্লিজ আপনার সাথে ঘটে যাওয়া জিনের গল্প। আমার সাথে কখনো জিনের গল্প ঘটে নাই, আর আমি জিন বিশ্বাস করি, ভূত বিশ্বাস করি না, এইসব গল্প আমি বলি না। আচ্ছা, তারপরে তারা দেবদেবীর পূজা করে এবং নববর্ষ এলে সাংরাই উৎসব পালন করে। হ্যাঁ, সেখানকার সমাজের প্রধান হলো রাজা, গ্রামের প্রধান হলেন কারবারি। তাদের সেখানে পুরুষেরা ধুতি এবং মহিলারা পিরন পরিধান করে থাকে। পুরুষেরা নিজেদের তৈরি সিলুম পরে, মেয়েরা খাদিকে ওড়না হিসেবে ব্যবহার করে এবং সেখানে কয়েকদিন থাকার পরে তারা অন্যত্র বেড়াতে যায়। এখন বলতে হবে কোশ্চেনগুলোর আনসার। হ্যাঁ, কি বলছো? ওকে, কোশ্চেনগুলোর প্রথমটা, চাকমারা পয়লা বৈশাখকে কি বলে আখ্যায়িত করে? একটু আনসার করো, দেখি কে আছে। ফাতেমা, ফাতেমা আছো? জি ম্যাম। হ্যাঁ বলো, চাকমারা পয়লা বৈশাখকে কি বলে আখ্যায়িত করে? পর্যা পর্যা। হ্যাঁ, পর্যা পর্যা। পর্যা পর্যা। জি। আচ্ছা, নেক্সট, কোয়ার্টি। অনেক প্রশ্ন করেছে, ওকে জিজ্ঞেস করি এখন। দ্বিতীয় হচ্ছে পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কেন? কোয়ার্টি, যে তোমার আসল নাম কি? গর্জা পর্যা, হ্যাঁ বুঝতে পেরেছি। কোয়ার্টি, একটু দ্বিতীয়টার আনসার করো। ও মনে হয় নাই। হ্যাঁ, গর্জা পর্যা বুঝতে পেরেছি। মিস প্লিজ ওয়েট 1 মিনিট। 1 মিনিট সময় নেই। রাদিয়া বলো, রাদিয়া আছো? কেউ আছো? 4 জন। আচ্ছা, ফাতেমাই বলো। আমার মনে হয় একমাত্র ফাতেমার সাথেই আমি ক্লাস করছি। পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মণিপুরী সমাজে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে পঞ্চায়েত বা পঞ্চায়েত ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, এটা খুবই এই সাংস্কৃতিক অনুষ্ঠানে না, যে কোনো বিচার আচার কাজ বা ওদের যে গুরুত্বপূর্ণ সালিশ টালিশ থাকে বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পঞ্চায়েতের ভূমিকা থাকে, ঠিক আছে? আচ্ছা, ওকে। 3rd নাম্বার হচ্ছে উদ্দীপকের প্রথম স্থানটি রচনার কোন জাতিগোষ্ঠীকে নির্দেশ করে? ব্যাখ্যা করো। প্রথম স্থানটি হচ্ছে এই যে ও যে বললো বৌদ্ধ ধর্মাবলম্বী পিতৃতান্ত্রিক সাংরাই উৎসব পালন করে, এটা কোন ধর্মকে কোন গোষ্ঠীকে বোঝাচ্ছে এটা জিজ্ঞেস করেছে। এটা বলে এটার মার্ক যদি 3 থাকে তাহলে অর্ধেক পৃষ্ঠা লিখতে হবে। হ্যাঁ, এই যে এখানে ওরা এই যা যা করে সেটাই আবার লিখে দিবে। বাহার ও তার বন্ধু যেখানে বেড়াতে গেল তা বাংলাদেশের একটি জাতিগোষ্ঠীর বৈশিষ্ট্যকে ধারণ করে। হ্যাঁ, কোনটা? উদ্দীপক ও রচনার আলোকে বিশ্লেষণ করে কোন জাতিগোষ্ঠীর বৈশিষ্ট্যকে ধারণ করে সেটার নাম বলবে এবং সেই বৈশিষ্ট্যতে আর কি কি আছে? ত্রিপুরা। আচ্ছা, ফাতেমা বলছে ত্রিপুরা। সেই বৈশিষ্ট্যতে আর কি কি আছে সেটা একটু ব্যাখ্যা করবে মার্কস অনুযায়ী। আমার ক্লাস প্রায় শেষ, আমি একটু ছোট করে বলে যাচ্ছি। এরপর দেখো, বহুজাতিক ও সত্তার দেশ বাংলাদেশে প্রবন্ধটির রচয়িতা কে? রচয়িতা বি একে সেরাম। বাংলাদেশের প্রধান জনগোষ্ঠী কোনটি? প্রধান 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 সি
সি, বাংলাদেশের প্রধান জনগোষ্ঠী কোনটি? হ্যাঁ, বাঙালি, ঠিকই আছে, বাঙালি। তারপর বিচিত্রের মধ্যে কিসের শক্তি বাংলাদেশকে সুন্দর ও বর্ণময় করে তুলেছে? খুবই ইজি, ফাস্ট ফাস্ট আনসার করো। না, কোয়ারটি তোমার ভুল হচ্ছে। ফাতেমা ঠিক করে বলছে, ফাতেমা বলছে ডি। ওকে, তারপরে আছে সাধারণভাবে বাংলাদেশে বসবাসরত জাতিগোষ্ঠীর সংখ্যা কতটি বলে অনুমিত হয়? কতগুলো বলো তো? 4 নাম্বার কোশ্চেনের আনসার কতগুলো? সাধারণভাবে বাংলাদেশে বসবাসরত জাতিগোষ্ঠীর সংখ্যা কতটি বলে অনুমিত হয়? কেউ পারো না? মেম 46 হবে, তার মানে উত্তর নেই। শোনো, এটা একটা ইয়ে ছিল, যদি দেখো যে ওইটার এমসিকিউটার উত্তর নেই, সেটা হচ্ছে প্রথমত এনশিওর করবা টিচারকে বলার পরে যে এখানে উত্তর, সঠিক উত্তর নেই। যদি টিচার বলে যে তাহলে উত্তর করার দরকার নেই, তাহলে উত্তর করবে না। আর যদি বলে যে এই নাম্বারটা এমনি অটোই পাবা, তাহলে তো উত্তর দরকারই নেই। এটা জিজ্ঞেস করে নিবা টিচারকে। অনেক সময় টিচাররা বলে যে কোনো একটা দাগাও, নাম্বার দিয়ে দিবে। আবার অনেক সময় কিন্তু ভুল মানে এই ভুল উত্তরটা সঠিক উত্তর নাই, তারপরও নাম্বারটা তোমাদেরকে দিবে না, এটা জিজ্ঞেস করে নেবে। অপশন নেই। ওকে, বাংলাদেশের কোন কোন অঞ্চলগুলোতে বাঙালি ছাড়া অন্যান্য জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে? কোন কোন অঞ্চলে? মিস ক্লাসে কেউ নাই, রেকর্ড ক্লাস দেখে নেবে, সমস্যা নেই। মিস দেখি না, ওকে, দেখো না। বাংলাদেশের কোন কোন অঞ্চলগুলোতে বাঙালি ছাড়া, বলো কোনটা হবে? ডি, পার্বত্য জনপদ ছাড়াও দেশের সমতল। হ্যাঁ, পার্বত্য জনপদ মানে চিটাগাং, রাঙামাটি, ওগুলোতে তো আছেই, আবার সিলেটেও আছে, কিছু পঞ্চগড়ে আছে, কিছু ময়মনসিংহে আছে, সুতরাং দুদিকেই আছে। তাহলে আজকে এই পর্যন্তই। আরো কয়েকটা ছিল, কিন্তু আজকে আমরা সময় স্বল্পতার জন্য শেষ করতে পারি নাই। আমি একটু বলে যাই। একটা হচ্ছে বাংলাদেশ, চাকমাদের প্রধান বসতি বাংলাদেশের কোন অঞ্চলে? চাকমাদের, ডি। চাকমা সমাজের পরিবার প্রধান কে? পিতা। চাকমাদের প্রধান উৎসবের নাম? চাকমাদের প্রধান উৎসবের নাম কেউ বলছে না, শুধু ফাতেমা ছাড়া। বিজু, তাই না? আচ্ছা, মণিপুরী পুরুষেরা সাধারণত নিচের কোনটি পরিধান করে না? আমি বলে দিচ্ছি, পিনন। মণিপুরীদের প্রধান উৎসব কোনটি? মণিপুরীদের প্রধান উৎসব রাস, তাই তো? ত্রিপুরাদের ভাষার নাম কি? ককবরক। ত্রিপুরা সমাজ ব্যবস্থা কেমন? ত্রিপুরা সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক, তাই না? খাসিয়া আর আরেকটা কোনটা যেন, সাঁওতাল মনে হয়, এই দুটা ছাড়া সবই পিতৃতান্ত্রিক। ওকে, তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। কারো কি কোনো প্রশ্ন আছে? ফাতেমা, কোয়ারটি দুজনে আছে দেখছি, রাদিয়া মনে হয় নাই। কারো কি কোনো প্রশ্ন আছে? কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করো, আমি হচ্ছে অল ক্লিয়ার এখন। ওকে, আমি আবারও বলছি, যে চ্যাপ্টারটা লাস্ট পড়ালাম বহু জাতি গোষ্ঠী, সেটাতে অনেক অবজেক্টিভ হবে, এমসিকিউ হবে অনেক। তো এই চ্যাপ্টারটা পুরোটাই এমসিকিউর জন্য, এবং আলাদা আলাদা করে কোশ্চেনও হতে পারে। চাকমার বর্ণনা দাও, মারমার বর্ণনা দাও, ত্রিপুরার বর্ণনা দাও। আসলে এমসিকিউ পড়লে সব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর সৃজনশীল কেমন হবে সেটা তো বুঝলামই। প্রত্যেকটার বৈশিষ্ট্য যদি তুমি জানো যে চাকমাদের এই বৈশিষ্ট্য, তাহলে আসলে চাকমা সম্পর্কে লিখতে সমস্যা হওয়ার কথা না। তো এটা একটু ইনফরমেটিভ, এই ইনফরমেশনগুলো মাথায় রাখলে এটা ইজি হবে, এটা অনেক বেশি কঠিন না। আচ্ছা, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা, সি ইউ। ওকে, সি ইউ। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, তোমরাও ভালো থাকবে। আল্লাহ হাফেজ।